বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবং জাতীয় সংসদ সদস্য এবি মোশাররফ হোসেন এবং আমার ডানে রয়েছেন সিনিয়র সাংবাদিক মঞ্জুর ইসলাম। স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায়। আমি এবি মোশাররফ হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সর্বোচ্চ যে নীতি নির্ধারণী কমিটি, সেখানে নতুন 4 জন যুক্ত হচ্ছেন জাতীয় স্থায়ী কমিটিতে। রুহুল কবির রিজভী, ইসমাইল জবিউল্লাহ, ফরহাদ হোসেন ডোনার এবং মিস্টার আমানুল্লাহ আমান। সো এই ইনক্লুশনকে আপনি কিভাবে দেখছেন? এবং আমরা যদি জানি যে এখনো বেশ কয়েকটি পদ খালি আছে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহলোচক মঞ্জু ভাই। দর্শকদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আপনি দেখবেন যে বিএনপির নীতি নির্ধারক যেই কমিটি, যেটাকে আমরা স্থায়ী কমিটি বলি, সেই কমিটি দীর্ঘদিন ধরে অনেকটা পদ খালি রয়েছে। তারপর আমাদের ইতিমধ্যে আপনি দেখেন যে যারা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন স্থায়ী কমিটি, যেমন আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমাদের সাবেক স্পিকার জমিরুদ্দিন সরকার। ফখরুল ইসলাম আলমগীর যদি রাষ্ট্রপতি ইনশাল্লাহ যদি হয়ে যায় 20 তারিখ, তাহলে এই পদটি শূন্য হবে। জমিরুদ্দিন সরকারের জায়গা শূন্য হয়েছে। এর আগে আপনি দেখেন আরেকজন আমাদের স্থায়ী কমিটি মেম্বার আছে রফিকুল ইসলাম মিয়া, সে অনেকদিন অসুস্থ। সুতরাং স্থায়ী কমিটিতে আমাদের নীতি নির্ধারণে যে কন্ট্রিবিউশনটা রাখা দরকার, সেটা হয়তো শূন্যতার কারণে অনেকে রাখতে পারছেন। আমি মনে করি এই যে 4 জনকে দেওয়া হয়েছে, আমি মনে করি এই ক্ষেত্রে কিছুটা হলো সহায়ক হবে। বরং আরও তো 3টি পোস্ট খালি আছে। ব্যক্তিগতভাবে আমি মনে করি যে এগুলি পূরণ করা উচিত, যাতে সবাই যার যার অবস্থান থেকে দলের জন্য কাজ করতে পারে। আর আরেকটা বড় চ্যালেঞ্জ হয় যে কোনো সময় দেখবেন সরকারি দল এবং দল, মানে সরকার এবং দল, এই দুইটার মধ্যে অনেক সময় একটা কনফ্লিক্ট তৈরি হয়। তো এক্ষেত্রে আমার মনে হয় যে দায়িত্বশীল নেতৃবৃন্দ যদি এই দায়িত্বটা পালন করে, হয়তো দুটার মধ্যে একটা চেক আপ ব্যালেন্স করা যেতে পারে, যে একটা অংশ দল পরিচালনা করলো, একটা অংশ সরকারকে সহায়তা করলো। তো আমার মনে হয় সেই দৃষ্টিকোণ থেকে আমাদের মাননীয় চেয়ারম্যান হয়তো আজকে এই পদক্ষেপটা নিয়েছে। হয়তো এখন আরেকটা জিনিস আপনি দেখবেন যে আমাদের দলের মধ্যে কাঠামোগতভাবে, যেটা এক্সিকিউটিভ কমিটি আমরা যেটা বলি, সেখানেও কিন্তু বেশ কিছু পরিবর্তন এখানে আনতে হবে। কারণ আমাদের মহাসচিব চলে গেছে, অলরেডি রিজাইন করেছে, ওখানে আমাদের মহাসচিব দিতে হবে। মহাসচিব দিলে আবার অন্যান্য পদগুলির মধ্যে একটা সমন্বয় করতে হবে। সুতরাং এই সময়টা আমি মনে করি যে দলকে পুনর্গঠনের একটা সঠিক সময়, কারণ সরকারের যাত্রা কিন্তু সবে শুরু হয়েছে। এবং বোধ করি সরকারের পুনর্গঠনেরও একটা সময়, মানে প্রধানমন্ত্রী যেভাবে শুরুতে ধারণা দিয়েছিলেন মন্ত্রীদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী 6 মাস 180 দিন, 180 দিন উনি দেখবেন। 180 দিনও কালকে আগামীকাল মানে শেষ হয়ে যাচ্ছে, মানে আজকেই আর কি 17, হ্যাঁ আগামীকালকে, রাইট, আগামীকাল শেষ হয়ে যাচ্ছে। যদি শেষ হয়ে যায়, মানে আজকে শেষ হচ্ছে, আগামীকাল 7ম মাস শুরু হবে আর কি। এখানে তারপর আপনি দেখবেন আমাদের এলজিডি মন্ত্রী যদি চলে যায়, এখানে এটা পোস্টটা খালি হয়ে যাচ্ছে। তারপর আমাদের এর আগেও আমাদের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী পদত্যাগ করেছে, এবং অনেক জায়গায় আমাদের মাননীয় মন্ত্রী যারা আছেন তারা 2টা-3টা করে মিনিস্ট্রি দায়িত্ব পালন করছে। এই ক্ষেত্রে তাদের উপর একটা ব্যাপক কাজের প্রেশার চলে যায়। সুতরাং সরকারের লক্ষ্য হলো জনগণকে স্বস্তি দেওয়া, দেশটাকে স্মুথলি পরিচালনা করা। সেই ক্ষেত্রে আমার মনে হয় আমাদের মাননীয় চেয়ারম্যান এইগুলি নিয়ে হয়তো চিন্তা ভাবনা করছেন। মঞ্জুর ইসলাম, সাংবাদিক হিসেবে আপনি কি মনে হচ্ছে? রাজনৈতিক দলের যে সাংগঠনিক অবস্থা, এটা একটা হিউম্যান বডির মতো। টোটাল বডিতে ব্লাড সার্কুলেশন থাকতে হবে। একটা হাতে অনেক বেশি মোটা হয়ে গেল, আরেক হাত চিকন হয়ে গেল, এটা আসলে স্বাস্থ্যকর সংগঠন মনে হয় না। স্বাস্থ্যকর সংগঠন মানেই হলো সুস্থ এবং ভাইব্রেন্ট সংগঠন, হলো টোটাল সংগঠনের মধ্যে একদম তৃণমূল পর্যায় থেকে উপর পর্যন্ত ব্লাড সার্কুলেশনটা থাকতে হবে। এখন যে বিএনপির যে বয়স, তাতে আমার মনে হয় যে ছাত্রদলকে গুরুত্ব দেওয়া উচিত। ছাত্রদলের কিন্তু বয়স হয়েছে, অনেক দিন পরে ছাত্রদলের একজন সদস্য স্ট্যান্ডিং কমিটি মেম্বার হয়েছেন আমানুল্লাহ আমান। না, আগে সালাউদ্দিন আহমেদ আছেন, আগে সালাউদ্দিন আহমেদ আছে, হ্যাঁ, কিন্তু রুহুল কবির রিজভী এখন হলো, আমানুল্লাহ আমান তো এখন হলো। কিন্তু ছাত্রদলের তো সেই অর্থে প্রথম হলো সালাউদ্দিন ভাই। এর আগে তো ছাত্রদলের কেউ স্ট্যান্ডিং কমিটির মেম্বার হয় নাই। এবং ছাত্রদলই কিন্তু এখন যে বেসটা মাঠে, ময়দানে এবং সংসদে, এখন কিন্তু মেজরিটি কিন্তু ছাত্রদল ব্যাকগ্রাউন্ড আছে।
যেই সংগঠনের ছাত্র সংগঠন উপর পর্যন্ত যেতে পারে সেই সংগঠন কিন্তু মজবুত হয়, কারণ তাদের ট্রেনিংটা নিচে থেকে হয়, তাদের ত্যাগটা নিচে থেকে হয়, তাদের মামলা মোকদ্দমা এই যে যত কিছু 16 বছর 17 বছর থেকে শুরু করে না হয়, একদম 90-এর পর থেকে এই পর্যন্ত ছাত্রদলের যে যাত্রা, এই যাত্রার তো যতগুলো আন্দোলন হয়েছে মাঠে কিন্তু ছাত্রদল ছিল, তারপরে অন্যরা আসছে। যেমন 90-এর আন্দোলনে এখন ধরেন আমাদের 24-এর যে আন্দোলন, এই 24-এর আন্দোলনে হিরো হয়ে গেল নাহিদরা, কিন্তু 90-এর আন্দোলনে তো হিরো আমানুল্লাহ আমান এবং তার সাথে যারা অ্যাসোসিয়েট, সেই হিরোরা কিন্তু এখন পর্যন্ত মাত্র ঢুকলেন স্ট্যান্ডিং কমিটিতে। অনেক ত্যাগ, অনেক সময়, এই ব্লাডটা সার্কুলেট হওয়া দরকার। ছাত্রদল যখনই উপর দিকে যাবে, একদম নীতি নির্ধারণী পর্যন্ত যাবে সংগঠনের, তখন এই সংগঠনটা ভাইব্রেন্ট হবে। এছাড়া এই যে অমুকে এইটা সমুকে এইটা, দলের বিশ্বস্ততা, দল অনেক নেতাকে বিশ্বাস করে না, এই যে অবিশ্বাস জন্ম দেওয়ার যে একটা সুযোগ তৈরি হয়, এইটা কিন্তু নানা কারণে হয়। এখন আবার যেহেতু বিএনপি ক্ষমতায় আসছে, এখন কিন্তু ভাগ বাড়াটারা অন্যদিকেও অনেকে চাচ্ছেও তাই। যেমন সাবেক আমলারা এখন বিএনপির পদ পদবীতে ভাগ বাটোয়ারা চাচ্ছে বা চায়, আবার সাবেক সেনা কর্মকর্তারাও বিএনপির পদ পদবীতে ভাগ বাটোয়ারা চায়, যারা কখনো রাজনীতি করে নাই, যারা নিজেদের চাকরি জীবনটা শেষ করে রাজনীতিতে আসছে। চাকরি জীবন শেষ করার পরে রাজনীতিতে আসছে কয় বছর? 10 থেকে 12 বছর বা 11 বছর বা 15 বছর। সেই 15 বছর রাজনীতি করে একজন মানুষ স্ট্যান্ডিং কমিটির মেম্বার হয়ে যায়, আর 50 বছর রাজনীতি করে সে সংগঠনের কোনো ভালো গুরুত্বপূর্ণ জায়গায় যেতে পারে না। এই জায়গাটাই বোধহয় এখন বিএনপিকে ভাবতে হবে, যে তৃণমূলের যারা সংগঠন করেছে, যারা ছাত্রদল করেছে, যারা যুবদল করেছে, যারা স্বেচ্ছাসেবক দল করেছে, তাদেরকে সামনে নিয়ে আসা। মোশাররফ যেটা বললেন যে অনেকগুলো পদ এখনও খালি আছে, বিভিন্ন জেলা পর্যায়ের, থানা পর্যায়ের যে পুনর্বাসন করা, ত্যাগীদেরকে যে সামনে নিয়ে আসা, সম্মেলন করা, এইটা এখন বোধহয় সময় আসছে। কারণ 6 মাস পার হয়ে যাচ্ছে, এখন সরকার এবং দল কিন্তু এবং সরকারের পুনর্গঠনের কি আপনি কোনো সম্ভাবনা দেখেন? সরকারের পুনর্গঠন তো করতেই হবে। সরকারের পুনর্গঠন এই জন্য করতে হবে, পদ কিন্তু সরকারও খালি হয়ে যাচ্ছে। যেমন একটা পদ দিয়ে কিন্তু 3টা শূন্যস্থান হচ্ছে। মহাসচিবের পদ, ওনাকে ঘিরে কিন্তু 3টা পদ, একটা হলো মহাসচিবের শূন্য পদ, আরেকটা হলো মন্ত্রণালয়ের পদ, আরেকটা হলো ওনার নির্বাচনী আসনের যে পদ, সংসদ সদস্য, ওনাকে কেন্দ্র করে তো 3টা। সুতরাং এই মোশাররফ একটা কথা বলে যে এক একজন মন্ত্রী 3টা 4টা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। 3টা 4টা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকার কারণে হয়েছে যে আমি বোঝা নিতে পারবো 1 মণ, আমার উপর 10 মণ বোঝা দিয়ে যাচ্ছে। এখন আমি নড়তেও পারছি না, সরতেও পারছি না, আমি কাজও করতে পারছি না, আমি আগাতেও পারছি না। সেই কারণেই কিন্তু প্রধানমন্ত্রীর সাথে মন্ত্রীরা দৌড়ে পারছে না। প্রধানমন্ত্রীর স্পিড হলো রকেটের গতিতে, আর অনেক মন্ত্রীদের গতি হলো ঠেলাগাড়ির স্পিডে। তো সেই কারণে এই স্পিড কিন্তু সমন্বিত হচ্ছে না। সমন্বয় করতে হলে ভাগ করে দিতে হবে, কাজ ভাগ করে দিতে হবে, লোককে কাজে লাগাইতে হবে। আর আরেকটা বিষয় হলো সঠিক লোককে সঠিক জায়গায় নিয়োগ দিতে হবে। মিস্টার মোশাররফ হোসেন, আমরা বিএনপি স্ট্যান্ডিং কমিটি নিয়ে কথা বলছি, কিন্তু পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির সিংহভাগ এখন পর্যন্ত গঠিত হয়নি। 6 মাস চলে গেছে এবং বিএনপি এর আগেও এই বিষয়ে সমালোচিত হয়েছে যে আগেও যখন ক্ষমতায় বা সংসদের সংখ্যাগরিষ্ঠ আসন ছিল বা সরকারে ছিল, বিএনপি স্ট্যান্ডিং কমিটি করার ব্যাপারে আগ্রহটা খুব বেশি ছিল না বা অনেক বিলম্ব হয়েছে, অনেক দেরিতে। সো এই বিষয়ে আপনাদের বক্তব্য কি? মানে অনেকে মানে এটাই তো স্বাভাবিক যে সংসদীয় পদ্ধতিতে সংসদীয় কমিটিগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। জি না, আপনি সঠিক বলেছেন। এর মধ্যে দেখেন আমাদের এই 2টা অধিবেশন গিয়েছে, 3য় অধিবেশন আহ্বান করেছে 27শে আগস্ট। কারণ আমাদের এর মধ্যে বেশ কিছু বিগত ইন্টিরিয়াম গভর্নমেন্টের কাজগুলি সংসদে বৈধতা দিতে হয়েছে, যার কারণে আইন প্রণয়ন বলেন বা এই যে 133 তার সঙ্গে কমিটি করার কি সম্পর্ক? না, কমিটি করার সম্পর্ক হলো যে আমাদের নেতৃবৃন্দ ওইদিকে এত বেশি মনোযোগ দিতে হয়েছে যে এইদিকে হয়তো মাননীয় প্রধানমন্ত্রী দিতে পারে। কারণ আপনি জানেন স্থায়ী কমিটিগুলি কিন্তু গঠন করার প্রস্তাবটা দেয় মাননীয় প্রধানমন্ত্রী নিজে।
উনি ঠিক করে কে কোন স্থায়ী কমিটির দায়িত্ব পালন করবে। আমি যতটুকু আমার কাছে যতটুকু তথ্য আছে, এই 27 তারিখ যে অধিবেশনটি হবে, এই অধিবেশন হয়তো বাকি সব কমিটিগুলি হয়ে যাবে। সুতরাং যেই একটি গ্যাপ আছে, এই গ্যাপটা মনে হয় থাকার আর কোনো সুযোগ নেই আমি যতটুকু জানি। এটা আসলে প্রথম দ্বিতীয় অধিবেশনে হয়ে গেলে ভালো হতো। কারণ হচ্ছে কি, দেখেন ক্যাবিনেট যেটা হয়েছে, ক্যাবিনেট কিন্তু নতুন বেশি, পুরাতন কম। তো পুরাতন নেতারা যারা আছেন তারা না পেলেন মন্ত্রিত্ব, না পেলেন ওর কোনো কিছু, তাদের মধ্যে তো একটা ক্ষোভ আছে। তারা অতীতে দুইবার তিনবারের মন্ত্রী ছিলেন, স্ট্যান্ডিং কমিটির মেম্বার আছেন, তারা কিছুই পেলেন না। তারা কোনো একটা অনুষ্ঠানে গিয়ে এই পুতুলের মতো বসে থাকেন। কিন্তু তারা যদি অন্তত কিছু না হোক, একটা স্ট্যান্ডিং কমিটির সভাপতি যদি হয়, অন্তত পতাকাটা নিয়ে তো এলাকায় যেতে পারে। এটাও তো একটা মান সম্মানের বিষয়। সেটা তো ধরেন ব্যক্তিগত চাওয়া পাওয়ার ইস্যু, কিন্তু দেশের স্বার্থে, সরকারের স্বার্থে, সংসদীয় গণতন্ত্রের মধ্যে স্ট্যান্ডিং কমিটি যেগুলি হয়ে যায়, তখন এটাও কিন্তু সরকারকে হেল্প করতে পারে, মন্ত্রণালয়গুলোকে হেল্প করতে পারে। কারণ তখন মন্ত্রণালয়গুলো আর সংসদীয় কমিটি যখন এক হয়ে কাজ করে, তখন কিন্তু মন্ত্রণালয়ের মন্ত্রীর কাজে অনেক সহায়ক হয় এবং এক ধরনের জবাবদিহিতার মধ্যে আছে। স্ট্যান্ডিং কমিটির প্রত্যেকটা মেম্বার অ্যাক্টিভ থাকেন, তার মন্ত্রণালয়ে কি হচ্ছে না হচ্ছে তিনি খোঁজখবর নিতে পারেন। স্ট্যান্ডিং কমিটির যে সভাপতি হন, তিনি মন্ত্রীর সাথে বিভিন্ন ইস্যুতে কাজ করতে পারেন। কাজের জায়গাটা বাড়ে, অভিমানটা কমে যায়, দলের মধ্যে অভিমানটা কমে যায়। এখন অভিমান একটা বড় দলের মধ্যে, চাওয়া পাওয়া, ব্যক্তিগত চাওয়া পাওয়াটা কিন্তু থাকবে। এটা আপনি অ্যাভয়েড করে সরকার চালাইতে পারবেন না, দল চালাইতে পারবেন না। আমাকে হয়তো দেওয়া হলো, আমি হয়তো চাইলাম হলো একটা কামান, আমাকে দেওয়া হলো একটা বন্দুক, আমি তো সন্তুষ্ট না। কিন্তু আমি যাতে সন্তুষ্ট থাকি, এটাও কিন্তু দলের এবং সরকারের একটা এজেন্ডার মধ্যে থাকবে। মঞ্জুর ইসলাম, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই গণমাধ্যমের একজন হিসেবে। গতকাল 15ই আগস্ট গেছে, 75 সালে সেই নির্মম হত্যাকাণ্ডের দিন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড। তার ইতিহাসে ইতিবাচক ভূমিকা, দুর্বলতা, সীমাবদ্ধতা, পরবর্তী পর্যায়ে তার কন্যা যখন দেশ চালিয়েছেন, সেই সময়কার ইতিহাস এবং একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে তার পতন, এই চিত্রগুলো আছে। কিন্তু আমার প্রশ্ন একটা, সেটা হচ্ছে যে এই 15ই আগস্টকে ঘিরে গত কয়েক বছর আমরা বাংলাদেশের সংবাদ মাধ্যমকে যেভাবে দেখেছি, এই যে সংবাদ মাধ্যম ক্ষণে ক্ষণে সময় অনুযায়ী সরকারেকে থাকলো, তার মুখের দিকে তাকিয়ে তার চেহারা বদলে যায়। যেমন আমি কালকে দেখবার চেষ্টা করছিলাম যে কতগুলো পত্রিকা আসলে এই 15ই আগস্ট বা এই হত্যাকাণ্ডের খবর মানে এই বার্ষিকীটি প্রথম পাতায় স্থান দিয়েছে, কে সেটাকে ব্যাক পেজে নিয়ে গেছে, আগে কি করছিল এবং কে এটা আলোচনার মধ্যেই আনেনি। আমি তো আপনার কাছ থেকে শুনতে চাই। এটা হচ্ছে কি, বাংলাদেশের আমাদের 56 বছর স্বাধীনতার বয়স হয়েছে, দেশের বয়স হয়েছে, কিন্তু আমরা বাংলাদেশের এই যে ফোর্থ স্টেট যেটাকে বলি, এই ফোর্থ স্টেট কিন্তু শুধু নামে, এইটা কিন্তু কোনো স্টেটের মধ্যেই পড়ে না। যেমন এর আগে 16 বছর আমরা যে একটা রিজিয়ম দেখেছি, সেইখানে আমরা প্রায় সকল গণমাধ্যমে, প্রায় ধরেন আমি বলবো যে 99% গণমাধ্যমের চাওয়াটাই ছিল প্রধানমন্ত্রী কিভাবে সন্তুষ্ট থাকে, প্রধানমন্ত্রী কোনটা করলে খুশি হয়, তথ্যমন্ত্রী কোনটা করলে খুশি হয়, ওবায়দুল কাদের কোনটা করলে খুশি হয়। দল কেন্দ্রিক, আজকে তো সেরকম পরিবেশ আছে বলে মনে হয়। আমি আসতেছি, দল কেন্দ্রিক, সরকার কেন্দ্রিক এরকম একটা বিষয় আছে। আবার ইন্টেরিয়ামের সময় যখন ছিল, তখন বলা হলো যে গণমাধ্যম অবাধ স্বাধীন, কিন্তু গণমাধ্যমে যারা কাজ করেছে তারা বুঝতে পেরেছে কি পরিমাণ স্বাধীন ছিল গণমাধ্যম। আর এখন যেটা হচ্ছে, এখন আপনার গণমাধ্যমের এখন আমরা বলি যে কাকের মাংস কাকে খায় না, কিন্তু গণমাধ্যমে এখন কাকের মাংস কাকে খাচ্ছে। এখন প্রতিযোগিতা শুরু হয়েছে, কে কাকে ল্যাং মেরে কে কোনটা দখল করবে, কে কার উপরে উঠে যাবে। এইখানে আবার দুইটা ভাগ হয়ে গেছে। একটা হলো ধরেন প্রত্যেকটা গণমাধ্যমে তো ব্যক্তিকেন্দ্রিক প্রত্যেকটা মানুষের রাজনৈতিক বিশ্বাস থাকে, সেই রাজনৈতিক বিশ্বাস কখনো প্রকাশ পায়, কখনো প্রকাশ পায় না। গত 16 বছর যারা আমরা গণমাধ্যমে ছিলাম, এইখানে আমরা কি বলতে পারবো যে কোনো হাউজে বিএনপির লোক ছিল না? বা এখন যে অবস্থা, এখন কি আমরা কেউ বলতে পারবো কোনো হাউজে আওয়ামী লীগ বা অন্য অন্য ভাবধারার লোক নাই? কিন্তু এখন দেখা গেল যে বিএনপির মধ্যে, সরকারি দলের মধ্যে যেটা হয়ে গেছে, যে বিএনপি বিটের সাংবাদিক আর গণমাধ্যমের ওই অফিসের মধ্যে বিএনপির সমর্থক সাংবাদিক,
এইখানে দুইটা গ্রুপ বানিয়ে ফেলছে। বিএনপি বিটের সাংবাদিক হলে তাকে নিয়ে উপরে বসিয়ে দেওয়া হচ্ছে। এখন বিএনপি বিটের সাংবাদিক মানেই মনে করা হচ্ছে যে সে বিএনপির একদম বা সলিড বিএনপি, তার মধ্যে কোনো ভেজাল নাই। কিন্তু এখন আপনি আমাকে বলেন, দৈনিক সংগ্রামের যিনি বিএনপি বিট কাভার করছেন তিনি কি বিএনপির? কিন্তু তাকে আমি বিএনপি ধরে মনে করতেছি একদম সলিড, একদম কষ্টি পাথর দিয়ে মাখানো হয়েছে। এখন 15ই আগস্টের যে ঘটনাটা ঘটছে, এটা তো আপনি যদি গণমাধ্যমে, খবরের কাগজে বা টেলিভিশনে যদি আপনি কোনো নিউজ নাও দেন, 15ই আগস্টের ঘটনা কি আপনি অ্যাভয়েড করতে পারবেন বা এটা ইতিহাস থেকে মুছে ফেলতে পারবেন? আমরা যদি কিছুই না করি, জাস্ট ঘটনাটা কি, এটাও তো একটা নিউজ, এটা তো একটা ইতিহাস। জাস্ট একটা ঘটনা ঘটেছে, এই ঘটনা আমি পক্ষে বিপক্ষ কিছুই বললাম না, কিন্তু এই ঘটনাটা তো আমাকে ইতিহাসের পাতা হিসাবে রাখতে হবে। খবরের কাগজ তো আজকে বিএনপি ক্ষমতায় আসছে, বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন আমরা একরকম বিহেভ করেছে দেখেছি। আমরা কি এর আগে যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন কি বিএনপির পক্ষ থেকে বলা বা হয়েছে 2001 থেকে 6 বিএনপির সঙ্গে যে তারপরে 17 বছর হ্যাঁ, আমরা বেগম খালেদা জিয়ার সময়ের যে বিএনপি, 3 টার্মের বিএনপি, সেই সময় কি বলা হয়েছে যে তোমরা 15ই আগস্টের কোনো নিউজ দিবা না? তখন কি বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে? তখন কি বিএনপির কোনো তথ্যমন্ত্রী বলেছে যে তোমরা দিবা না? এখন যেটা হচ্ছে, সরকারকে খুশি করতে গিয়ে, দলকে খুশি করতে গিয়ে নিজেরা নিজেদের অবস্থান, সাংবাদিকতার জায়গাটাকে একদম নষ্ট করে ফেলছে। বিএনপির হয়তো হাইকমান্ড কিছুই জানেন না, কিন্তু বিএনপির নাম নিয়ে, বিএনপির বিভিন্ন স্টেক হোল্ডারের নাম নিয়ে গণমাধ্যমে এখন যেটা হচ্ছে, এটা সবচেয়ে খারাপ কাজ হচ্ছে, যেটার রেজাল্ট বিএনপি 1 বছর সময়ের 1 বছর পরে পাবে। প্রত্যেকটা মিডিয়া হাউসে নানা রকম জটিলতা তৈরি হবে, এই একটা বছর যাক, দেখবেন তখন কি পরিমাণ হয়। মিস্টার মোশাররফ হোসেন, একজন পলিটিশিয়ান হিসেবে আপনি এটাকে কিভাবে দেখেন? মানে যখন হয়তো আপনি ক্ষমতায় আছেন তখন সবাই আহা বেশ বেশ বলছে বা আপনার খবরকে গুরুত্ব দিচ্ছে, অপোজিশন একেবারেই হারিয়ে যাচ্ছে। আবার আপনি যখন অপোজিশনে, তখন আর আপনি ক্ষমতায় থেকে যেটা পেয়েছেন সেটা পাচ্ছেন। এবং 15ই আগস্ট নিঃসন্দেহে একটা বড় ঘটনা, কলঙ্কজনক ঘটনা বলি, যেভাবেই যে চিত্রায়িত করুক না করুক, কারো কাছে শোকাবহ, কারো কাছে। বাট সংবাদ পরিবেশনের ক্ষেত্রে যে হয়তো একসময় শিরোনাম করেছে কাদো বাঙালি কাদো, দেখা যাচ্ছে তার পত্রিকা এটা নাই। একই ঘটনা হয়তো রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ক্ষেত্রেও, বিএনপি ক্ষমতায় থাকলে তার প্রয়াণকে নিয়ে যেভাবে ফলাও করে আলোচনা করা হয়, নানা কিছু গুরুত্ব দেয়, অন্য সময় সেটা থাকে না। সো এই গণমাধ্যম, সিভিল সোসাইটি বা এই গুরুত্বপূর্ণ অংশগুলো সমাজের, তাদের এই ভূমিকা একজন পলিটিশিয়ান হিসেবে আপনাকে কীভাবে রিসিভ? না, এইটা আমি মনে করি যে এখানে রিয়েল কি গণমাধ্যম তার মতো কাজ করতে পারে, এটা কিন্তু আমাদের কাছে মূল প্রশ্ন। আজকে আপনি দেখেন বাংলাদেশের যে গণমাধ্যমগুলো, না পারলে পারবে না কেন? না, আমি একটু বলি, আজকে দেখবেন বাংলাদেশের যে গণমাধ্যমগুলি আছে এগুলি সব হাউজের অমুক হাউস, কর্পোরেট হাউজের। এটা এখন তাদের নিজস্ব একটা আইডিওলজি আছে, তাদের নিজস্ব একটা ব্যবসায়িক পলিসি আছে। তারা কোনোভাবে চায় না তাদের এই ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হোক, এটা যেমন একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আবার তার নিজস্ব একটা দৃষ্টিভঙ্গি আছে যে আমি কিভাবে আমার কর্পোরেট হাউসটা চালাবো। আর যারা আমাদের গণমাধ্যমের কর্মী আছে, এদের কিন্তু আপনার চাকরিরও খুব নিশ্চয়তা আপনার নেই। আজকে মঞ্জু ভাই আছে, কালকে বলে দেবে চলে যাও, মঞ্জু ভাইয়ের কিছু করার নেই। বা আপনি এখানে আছেন, যদি কালকে কর্তৃপক্ষ মনে করে যে না আপনি তার জন্য থ্রেট, আপনাকে বলে দেবে। তো মূল ব্যাপার হলো আমাদের এই যে কর্মক্ষেত্রের কোনো নিশ্চয়তা নেই, এটা হলো মূল প্রবলেম। আর দ্বিতীয়ত হলো আমাদের মধ্যে একটা সুবিধাবাদী চরিত্র আছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমরা গভর্নমেন্টের রোশানালে কেউ পড়তে চাই না। কারণ আপনি দেখেছেন যে আওয়ামী লীগের 15 বছরে আমি যতটুকু দেখেছি যে প্রথম আলোকে সরকারি বিজ্ঞাপন দিত না। এখন তার তো হয়তো প্রথম আলোর মতো প্রতিষ্ঠান, তার সক্ষমতা ছিল বলে সে টিকে ছিল। অন্য একটা কর্পোরেট হাউস হলেও তো সে টিকতে পারতো না। যেমন আপনার মনে আছে, আমরা দেখেছি বিএনপির মানে ঘটনা জাতীয়তা ঘটনার পত্রিকা দিনকাল, সে কিন্তু 15 বছর দাঁড়াইতেই পারলো না। কোনো বিজ্ঞাপন ছিল না, কিছু ছিল, তার বিজ্ঞাপন ছিল না। তার ওখানে কেউ যদি কর্মক্ষেত্র হতো, সে খুব রিস্কে থাকতো যে তার কি লাইফে ঘটে বা তার কখন চাকরি চলে যায়, কখন তাকে গ্রেপ্তার করে। তো এই বিষয়গুলি আমাদের কিন্তু হিসাব করে কিন্তু আমাদের এগুতে হবে। আরেকটা যে এই জিনিসটা আপনি বলবেন
যে যেখানে আমি প্রথমে বলেছিলাম এই যে হাউসগুলির কর্পোরেট ইন্টারেস্ট, এইটা মনে হয় আমার এই স্বাধীনতার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। কেউ রিস্ক নিতে চায় না, কেউ চায় না তার ব্যবসা প্রতিষ্ঠানটা প্রতিবন্ধকতা তৈরি হোক, কেউ চায় না যে তার ইনকাম ট্যাক্স তাকে, কেউ চায় না তাকে দুদক তাকে নোটিশ করুক। তো এই জিনিসগুলি মাথায় আছে বলে তারা কিন্তু অনেক সময় স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারে না। এই যেমন আপনি যেটা বলছেন বা মঞ্জু ওই বলেছে যে 15ই আগস্ট নিয়ে কিন্তু গভর্নমেন্ট বিএনপি এখন দল হিসাবে বিএনপির পক্ষ থেকে একটা নেতা কিন্তু কোনো টু শব্দ করেনি, তাহলে কেন আপনি পত্রিকা নিউজ করবেন না? অর্থাৎ আমরা একটা কথা শুনি সবসময় যে যেটুকু গুরুত্ব পাওয়ার সেটা আপনি কেন করবেন? সেন্সরশিপ। যেমন আমি একটা ঘটনা আমার মনে আছে, আমি প্রায় কথাটা বলি, আমি যখন ছাত্র রাজনীতি করি, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ছাত্রলীগে একটা সংঘর্ষ হয়েছে, তা আমি তখন দপ্তরের দায়িত্ব পালন করি। আমি একটা নিউজ লিখলাম নিয়ে, তখন আমরা হেঁটে হেঁটে গিয়ে পত্রিকা অফিসে দিতাম, এই কম্পিউটার সিস্টেম ছিল না। একটা পত্রিকা আমি গিয়ে দিয়ে আসলাম যে এই ঘটনা ঘটছে, এটা আমাদের যেটা বক্তব্য। পরের দিন আমি দেখলাম হুবহুব সব নিউজ ঠিক আছে, যেখানে ছাত্র দল ওখানে ছাত্রলীগ লিখে দিছে, আর যেখানে ছাত্রলীগ ছাত্র দল, অর্থাৎ টোটাল নিউজের মেরিটটা চেঞ্জ হয়ে গেছে। মানে ঘটনা ছিল যে ছাত্রলীগ আইসা ছাত্র দলের উপর হামলা করছে, এই ছাত্রদল এই দুইটা শব্দ চেঞ্জ করে দেওয়ার পরের দিন দর্শক পাঠকরা জানলো যে ছাত্রদল ছাত্রলীগ উপর হামলা করছে। এবং আমার ওই নিউজটা একটা মনে আছে যে আমি একটা বানান ভুল লিখেছিলাম, তারা ওই বানানটাও চেঞ্জ করেনি, ওইটা ভুল চেপে দিছে। এটা হলো এটা একটা পলিসি, এটা তো আপনি আমি বা মঞ্জু ভাই আমরা চেঞ্জ করতে পারবো না। এই কারণে আমার মনে হয় যে এই যে 15ই আগস্ট সময় অনেকে লিখে নেয়, মনে করছে যদি শাসক দল অসন্তুষ্ট হয়, শাসক দল মাইন্ড করে, তাহলে তার হয়তো সমস্যা হইতে পারে। তো এই জায়গা থেকে আমাদের বেরিয়ে যেতে হবে যে সত্যকে সত্য বলতে হবে, মিথ্যাকে মিথ্যা বলতে হবে। এতে কে অভিমান করলো, কে আমার উপর রুষ্ট হলো, এটা দেখা, তাইলে আপনি কিন্তু স্বাধীন গণমাধ্যম দাঁড়াবে না কখনোই। আমি একটা এই মুহূর্তে আলোচিত বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হচ্ছে দেশে জ্বালানি সংকট, বিদ্যুৎ সংকট তীব্র থেকে তীব্রতর হচ্ছে, এবং স্বয়ং মন্ত্রী বলছেন যে এই সমস্যার সহজ সমাধান খুব নেই। কিছু কিছু পদক্ষেপ নেবার চেষ্টা হচ্ছে, সেগুলো আবার নানা কারণে নানান মহল থেকে নানান বিবেচনায় সমালোচিত হচ্ছে। এবং একই সঙ্গে এটা বলতে বলতে এখন স্বয়ং বিদ্যুৎ মন্ত্রী, জ্বালানি মন্ত্রী এটাও বলছেন যে এমন একটা পরিস্থিতির দিকে বাংলাদেশ যাচ্ছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন দেওয়া কঠিন হয়ে যাবে। না, আমি ব্যক্তিগতভাবে মাননীয় বিদ্যুৎ জ্বালানি মন্ত্রীর এই প্রস্তাবের সাথে আমি একমত না। আপনি দেখেন ওনার, আমি ব্যক্তিগতভাবে মনে করি ওনার উচিত ছিল যে কী কারণে এই পরিস্থিতিটা তৈরি হয়েছে সেটাকে একটা ব্যাখ্যা করা। কারণ আপনি জানেন যে আওয়ামী লীগ 15 বছর ক্ষমতা ছিল, রেন্টাল কুইন্টাল নামে ওনারা যেই একটা ব্যবসা করেছে, এবারে 1 লক্ষ কোটি টাকা তার ঘরানার ব্যবসায়ীদেরকে দিয়েছে। আমি আগে যদি বুঝতাম তাহলে আমি লিস্ট নিয়ে আসতে পারতাম যে কোন কোন কোম্পানিকে কত টাকা তারা দিয়েছে। এবং তারা আপনি দেখেন বাংলাদেশে এই আমাদের গ্যাস কিন্তু আছে, আপনি 15 বছরে তারা একটা গ্যাস খুব অনুসন্ধানের কোনো উদ্যোগ গ্রহণ করেননি, বরং তারা এলএনজি স্পট মার্কেট থেকে কিনে ওই তাৎক্ষণিক একটা ব্যবসা করার একটা পদ্ধতি তারা গ্রহণ করেছিলেন, যেটা আমাদের এখন এই গ্যাস ব্যবস্থাকে নানা সংকটের মধ্যে ফেলে দিয়েছে। আপনার মনে আছে আরেকটি জিনিস, আওয়ামী লীগ গভর্নমেন্টের যে কয়টা জিনিস নিয়ে তারা খুব গর্ব অনুভব করতেন বা বলতেন তার যে কোনো বক্তব্য, একটা ছিল সমুদ্র বিজয়। আপনার সমুদ্রের সীমানা বিজয় করে তারা বলছে আরেকটা বাংলাদেশ আমরা পেয়েছি। তো ওই সমুদ্রতে আপনার ভারতেরও সীমানা, মিয়ানমারও সীমানা, তারা 2 রাষ্ট্রই অনুসন্ধান করে কিন্তু গ্যাস পেয়েছে। এবং গ্যাসের একটা ধর্ম আছে আপনার, কিন্তু হায়ার লেভেল টু লোয়ার এটা প্রবাহিত হয়, এটা উপর থেকে নিচে চলে যায়। তাহলে আমাদের গ্যাস যে তাদের দিকে চলে যায়নি এর তো কোনো নিশ্চয়তা নেই, আমরা হয়তো বলতে পারবো না, যদি হয়তো যারা এই এক্সপার্ট তারা হয়তো বলতে পারবে। কিন্তু আমরা কিন্তু গ্যাস অনুসন্ধান করি নাই আমরা, যার কারণে কিন্তু এই পরিস্থিতি আজকে তৈরি হয়েছে। আরেকটা দেখবেন যে আমাদের ভোলায় বিরাট একটা গ্যাস ফেল পেয়েছি, এই সরকার দেখেছি নানা প্রজেক্টে হাজার হাজার কোটি টাকা খরচ করেছে, অথচ আমরা এখন দেখি ভোলায় যদি আপনি ব্রিজ করেন সর্বোচ্চ 16,000 কোটি টাকা যাবে। তাইলে আমাদের যেখানে ঘোলায় প্রচুর আমাদের গ্যাস পাওয়া গেছে, তা আমরা কেন এই ব্রিজ বা অন্য ভাবে এই গ্যাস অন্য জায়গায় কানেক্ট করার আমরা ব্যবস্থা নিইনি? অর্থাৎ এইটাও ছিল তাদের একটা চুরি করার অথবা লুট করার একটা পদ্ধতি। তাই এই ক্রাইসিসগুলি আছে, এটা আমাদের। তারপর এবার যে ক্রাইসিসটা হয়েছে আমরা দেখেছি যে আপনার মহেশখালীতে আমাদের এলএনজি টার্মিনালে আগুনে পুড়ে গেছে। তো এইটা যদি মাননীয় মন্ত্রী মহোদয় স্পষ্ট বলতেন যে এই কারণে আমার গ্যাস সাপ্লাইতে সমস্যা হচ্ছে।
পাশাপাশি আপনি দেখবেন যে আমেরিকা ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালী দিয়ে অধিকাংশ জাহাজ আমদানি করে, আমদানি আমরা করি, সেটাও পারা যাচ্ছে না আমেরিকার নিষেধাজ্ঞার কারণে। তারপর আপনি ইস্টার্ন রিফায়ারিং আমাদের বন্ধ করে দেওয়া হয়েছে, যে ফুয়েল আমরা কুয়েট তৈল আমরা আনতে পারিনি, যেটা এখানে রেকটিফাই করে আমরা বাজারজাত করি। তো এই সংকটগুলি যদি আমার মনে হয় মাননীয় মন্ত্রী খুব স্পষ্ট ভাষায় বলতেন, তাহলে হয়তো কিন্তু আতঙ্কটা তৈরি হতো। এই যে প্রশ্নটা আপনি তুললেন, বা মন্ত্রী যদি স্পষ্ট করে বলতেন, নিঃসন্দেহে তার মন্ত্রণালয় আছে, সেখানে নানা অ্যাপারেটাস আছে, তথ্য মন্ত্রণালয় আছে, এর বাইরে আমরা জানি যে সরকারের বা প্রধানমন্ত্রীর স্পোকস পারসন হিসেবে একাধিক ব্যক্তিবর্গ আছেন। তো কেউই তো আসলে জনগণকে সেই অর্থে কমিউনিকেট করতে পারছেন না বা জানাতে পারছেন যে আসলে প্রবলেম কোথায়, সমাধান কি। না, এটা আমি তো বললাম, এখানে আমাদের দুর্বলতা আছে, এটা অস্বীকার আমরা করি না, কারণ যেটা সত্য সেটা সত্য বললে আমার মনে হয় জনগণের সবচেয়ে বেশি অ্যাকসেপ্ট করবে। এবং আমরা যেটা এখন সরকার, আমি যতটুকু সর্বশেষ জানি যে হয়তো অলরেডি আজকেই মনে হয় কত 450 কত জানে ওদের কি, ওদের একটা সাংকেতিক নাম, অলরেডি ন্যাশনাল গ্রিডে চলে আসবে, এবং বলা হচ্ছে যে খুব দ্রুতই এখন এই অবস্থাটা থেকে আমরা উত্তরণ করতে পারবো। এবং আরেকটা বড় সংকট আছে, আমাকে এই উত্তরণে কিন্তু যেতেই হবে, কারণ ইতিমধ্যে 400 ফ্যাক্টরি, গার্মেন্টস ফ্যাক্টরি কিন্তু এই গ্যাসের অভাবে উৎপাদন বন্ধ হয়ে গেছে। তা আপনি যদি দেখেন, এই যে আমরা যদি এই লোকগুলি কর্মসংস্থান চ্যুত হয়, তাইলে বাংলাদেশে কি একটা মারাত্মক আকার ধারণ করবে। ইন্টারন্যাশনাল ইম্পোর্টে আমাদের, এক্সপোর্টে আমাদের বিরাট একটা প্রভাব পড়বে। আমার মনে হয় সরকার খুব গুরুত্ব সহকারে এই জিনিসটা দেখা উচিত। আর আমাদের ইন্টারনাল যে গ্যাস কূপগুলি আছে সেগুলি রেনোভেশন করে, আমি সর্বশেষ দেখলাম যে প্রায় আমরা 3-4 হাজার মেগাওয়াট আমরা বিদ্যুৎ এখান থেকেই নিতে পারি। তো এই ব্যাপারগুলি আমাদের ভাবা উচিত আমার মনে হয়। মঞ্জুর ইসলাম। হ্যাঁ, এটা ঠিকই, মোশাররফ ঠিকই আইডেন্টিফাই করছেন যে স্পষ্ট করে বলা দরকার ছিল। আপনি দেখেন এই সরকার 6 মাসের সরকার, 6 মাসের সরকারের কাছ থেকে আমরা অনেক কিছু আশা করতে পারি না, সময়টা তো 6 মাস। কিন্তু বিদ্যুৎ মন্ত্রণালয়ের এই সরকার দায়িত্ব নেওয়ার পরে, যুদ্ধ পরিস্থিতির পরের সময়ে যে তেলের যে সংকটটা হয়েছে, ওইটা কিন্তু জাস্ট খালি জ্বালানি মন্ত্রণালয়ের একজনের একটা বক্তব্যের কারণে হয়েছে। সংকটটা ছিল, কিন্তু বক্তব্যটা কেন্দ্র করে সারা দেশে একটা অশান্তি তৈরি হয়েছে। আবার এটাও তো দেখলাম আমরা, ওই যে তেলের যে লাইন সেটা দেখলাম, আবার যখন কমিটি করে দেওয়া হলো সরকারি দল এবং বিরোধী দল মিলে, তারপরের দিন থেকে লাইন উধাও। হ্যাঁ, ওই লাইনের সাথে কমিটির সাথে আরেকটা জিনিস আছে, কিন্তু যখন দাম বাড়িয়ে দেওয়া হলো তখন কিন্তু লাইন কমে গেল, তেলের সরবরাহ স্বাভাবিক হয়ে গেল। তো ওই সময় প্রশ্ন হলো যে তবে কি এই তেলের সংকটটা দাম বাড়ানোর অপেক্ষায় কেউ ছিল? সেই প্রশ্ন কিন্তু এখনও আছে, যে সেই সময়ের লাভবান কে হয়েছে, দেশবাসীকে জিম্মি করে লাভবান কে হয়েছে। এখনও যে সংকটটা, সেটা হলো আমাদের ধরেন সোর্স কটা, আমাদের পাওয়ারের সোর্স কিন্তু 4টা। একটা হলো রিনিউয়েবল একটা সেক্টর আছে, একটা গ্যাস আছে, কয়লা আছে এবং তেল আছে। আমাদের গ্যাস ছাড়া কয়লা যেটা আছে, সেই কয়লাটা আমরা উত্তোলন করতে পারতেছি না পরিবেশ আন্দোলনের কারণে। কিন্তু এখন আমার দরকার কি? আমার দরকার হলো প্রথম খাদ্য নাকি প্রথম ঘর, বসতি। আমার তো এখন খাদ্য দরকার, আমাকে এখন সারভাইভ করতে হবে খেয়ে, তারপরে তো আমার ঘরের চিন্তা। আমার ঘর না থাকলেও আমি যদি খোলা আকাশের নিচেও থাকি, আমাকে খাদ্যটা লাগবে। আমার বড় পুকুরিয়ার কয়লার যেই এটা উত্তোলন করে দ্রুত আমার সমাধানের দিকে যাওয়া উচিত। আর মাননীয় মন্ত্রী কালকেও দেখলাম যে সিপিডির প্রোগ্রামে উনি এই প্রথম অত্যন্ত হাম্বলভাবে বক্তব্য রাখছে। এর আগে ওনার বক্তব্যগুলো মনে হয়েছে যে উনি রাজা বাদশাহ স্টাইলে কথা বলতেছেন, এরকম একটা মনে হয়েছে আর কি। ওনার বক্তব্য হলো 2029 পর্যন্ত আপনি পরিকল্পনা নিয়েছেন। তো 2029 পর্যন্ত আপনি বাঁচবেন কিনা, আমি বাঁচবো কিনা, দেশবাসী বাঁচবে কিনা, এর গ্যারান্টি আছে? 2029-এ কী হবে না হবে সে তো পরের ব্যাপার। আমার আগামীকাল কি হবে সেটা কোনো প্ল্যান কিন্তু সেটাও দরকার, আগামীকালেও দরকার, আবার মধ্যমেয়াদী দীর্ঘমেয়াদী দীর্ঘমেয়াদী মধ্যমেয়াদী করেন, কিন্তু আমাকে এই মুহূর্তে বলতে হবে আমি কি করতেছি। এই মুহূর্তে যেটা হলো যে সেটা আমার ভাসমান যে টার্মিনাল, এই ভাসমান টার্মিনালের এইটা ঠিক না হওয়া পর্যন্ত আর কোনো বিকল্প নাই, আমি করতে পারবো না। আমি রিনিউয়েবল এনার্জি, আমি এটা এই মুহূর্তে চাইলেই আমি করতে পারবো না। ঘরে ঘরে আমি যদি প্রত্যেক দালানের উপরেও যদি আমি সোলার প্যানেল বসাই, এটা তো সময় লাগবে। আমার গ্যাস আমি আনতে পারতেছি না, আমি কয়লা উত্তোলন করতে পারতেছি না, তেল আমি আনতে পারছি না। তেল আনতে পারতেছি না, তার কারণ হলো
আমার ফরেন রিজার্ভ এখন ওই পর্যায়ে নাই যে এই মুহূর্তে শুধু তেলের পিছনে সব টাকা দিয়ে আমি বসে থাকবো, ওইটা আমি পারবো না, আমার অর্থ মন্ত্রণালয় সেটা দিচ্ছে না। তো এখন আমি তো সংকটে আছি। এই সংকটের কথা যদি উনি আজকে 3 সপ্তাহ যাবত এই সংকটটা চলছে, উনি যদি প্রথম সময়েই যেই ঘটনা ঘটার সাথে সাথেই যদি জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হতো যে এই হয়েছে, আমার এই 16 বছরের এই হয়েছে। যেমন ধরেন ইন্টেরিয়াম গভর্নমেন্ট কী করলো, একটা এই টার্মিনালের আরেকটা প্রস্তাব কিন্তু ছিল যেটা সামিতের ছিল। এখন সামিত হোক আর যাই হোক, একটা বিকল্প টার্মিনালের ব্যবস্থা তো ছিল। ইন্টেরিয়াম গভর্নমেন্ট সেই বিকল্প টার্মিনালের প্রস্তাবটা ক্যান্সেল করে দিয়ে চলে গেল। আজকে যদি সেইটা থাকতো তাও তো আমার একটা থাকতো। আর এই যে আমার আরও 3টা টার্মিনাল মাননীয় মন্ত্রী বলছেন 2029-এর মধ্যে 3টা টার্মিনাল করা হবে। একটা হলো পায়রাতে, একটা মোংলাতে, একটা হিরন পয়েন্টে, সুন্দরবনের হিরন পয়েন্টে 3টা টার্মিনাল করা হবে। এবং 2029-এর মধ্যে এটা নিরাপত্তার জন্য, অবশ্যই নিরাপত্তার জন্য আমি চাই। এখন টার্মিনাল যদি আরেকটা থাকতো অথবা একটা সাপোর্ট দেওয়ার থাকতো তবে কিন্তু এই সংকটটা হতো না। এখন প্রশ্ন হলো এই যে আমেরিকানরা এখন এখানে ইনভেস্ট করতে চাচ্ছে বাংলাদেশে, এই 3টা টার্মিনালের জন্য আমেরিকানরা যে ইনভেস্ট করতে আগ্রহ প্রকাশ করছে, বাংলাদেশে এই আমেরিকানদের লোকাল এজেন্টকে, কারা লোকাল এজেন্ট, কে ব্যবসা করতেছে? জ্বালানি মন্ত্রণালয়ের এই যে শুধু তো মুজিব কোডটা পরিবর্তন হয়েছে, আগে যারা জ্বালানি মন্ত্রণালয়ের বারান্দা দিয়ে হেঁটে গেল নাকি জাস্ট বারান্দা দিয়ে যাবে আর বেরোয় আসবে, কোটি টাকার মালিক হয়ে যায়, এরকমও শোনা গেছে। এখন আগে মুজিব কোড পরে যেত, এখন মুজিব কোড পরে যাচ্ছে না, এখন পায়জামা পাঞ্জাবি পরে যাচ্ছে, অথবা সাফারি পরে যাচ্ছে, অথবা স্যুট পরে যাচ্ছে। লোক কিন্তু পরিবর্তন হয় নাই। আগে আমাকে দেয়া কাজটা হতো, এখন আমাকে দেয়া কাজটা না হয়ে মোশাররফকে দেওয়া হচ্ছে, কিন্তু মোশাররফের পিছনে কিন্তু আমিই আছি। সিস্টেমটা একই, কিন্তু শুধু লোক পরিবর্তন হয়ে গেছে। জ্বালানি মন্ত্রণালয়কে এই যে সিন্ডিকেট, এখন প্রকাশ্য সিন্ডিকেট আর অপ্রকাশ্য সিন্ডিকেট, 2টা সিন্ডিকেটই ভাঙতে হবে। কারণ এই সরকার যদি সকল জায়গায় এই সিন্ডিকেট না ভাঙে, আর সরকারের অবস্থানটা যদি সরকার সঠিক সময়ে ফোকাস না করে, তখন জনগণের মধ্যে ভুল বার্তা যাবে। আর সেই ভুল বার্তার খেসারত একমাত্র তারেক রহমানকে দিতে হবে, আর কারো কিছু আসা যায় না। তারেক রহমানকে দিতে হবে। আপনি এখানে আর কিছু যোগ করবেন না? না, অবশ্যই তারেক রহমান, এখানে বাংলাদেশের মানুষ কিন্তু তারেক রহমানের প্রতি যতটুকু আস্থা আছে, এবং এই 6 মাসে উনি যে দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশে, আপনি দেখেন যদি আপনি এখন একটা জরিপ করেন অথবা যদি একটা পাবলিক ওপিনিয়ন নেন, আমরা ওই দিন দেখলাম যে প্রায় 85% মানুষ তার এই 6 মাসের শাসনকে সমর্থন করে। সুতরাং দায়িত্ব তো অবশ্যই তারেক রহমানকে দিতে হবে, কিন্তু যারা হ্যান্ডস আছে, হোয়াট ইজ দ্য রোল, এটা হলো ইম্পর্টেন্ট ব্যাপার। তাদেরকেও সেই দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। যদি দায়িত্বশীলতার পরিচয় না দেয়, তার কাছে তো নানা স্কোপ আছে, সেই ব্যবস্থা সে দিতে পারে। বাংলাদেশ ভারত সম্পর্ক বা সবসময় খুবই আলোচনার মধ্যে থাকে, এবং সাম্প্রতিককালে প্রধানমন্ত্রী সফর নিয়ে অনেক কথা হচ্ছে, এবং সর্বশেষ যেটা বোঝা যাচ্ছে শিওর না যে প্রধানমন্ত্রী হয়তো এই মাসেই ভারত যাবেন, এবং সামনে আবার ব্রিক্স সম্মেলন আছে, তার সেখানেও ওনাকে আমন্ত্রণ জানানো হয়েছে। তো সেটা অনিশ্চিত। কেউ কেউ মনে করেন দুবার পেলে দুবারই সম্পর্কটাকে ঠিকঠাক করার জন্য যদি সুযোগ থাকে এবং উচ্চ পর্যায়ের মিটিং হয়, তাহলে সেটা সেই সুযোগ নেওয়া উচিত। কেউ কেউ এটা ডেড অ্যাগেনস্টে, ওখানে গেলেই সব নষ্ট হয়ে যাবে। সো আপনি কি মনে করেন, এবং মিস্টার মঞ্জুও কি মনে করেন? আমি দুজনের কাছ থেকে শুনতে চাই। না, আমি ব্যক্তিগত মনে করি যে আমাদের একেবারে সবচেয়ে ঘনিষ্ঠ এবং দীর্ঘ সীমান্ত এরিয়ার প্রতিবেশী রাষ্ট্র হলো ভারত। ভারতের সাথে আমাদের নানা সংকট থাকবে, কিন্তু একটা রাষ্ট্রের সাথে আমাদের যেই সম্পর্ক থাকে আপনার মর্যাদা এবং সার্বভৌমত্বের ভিত্তিতে, আমি মনে করি সেটা যদি ভারত স্বীকার করে, অবশ্যই ভারতের সাথে আমাদের সম্পর্ক হতে পারে। আপনি একসময় তো আমেরিকা রাশিয়ার সেনায় যুদ্ধ ছিল, এখনো কি আছে? এবং অনেক রাষ্ট্র ছিল যেটা একসময় হয়তো রাশিয়াপন্থী ছিল, এখন রাশিয়াপন্থী নেই, তারা আমেরিকাপন্থী হয়ে গেছে। তো ইন্ডিয়ার সাথে সমস্যা আমাদের আছে, এটা আমরা স্বীকার করি, বা তারাও হয়তো স্বীকার করে। কিন্তু তাদের ধরেন আপনার তাদের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র, যাকে সে সবচেয়ে বিশ্বাস করতো, আওয়ামী লীগের নাই, সুতরাং তাদের একটা কেন মনোকষ্ট আছে। এর অর্থ যারা এখন আমরা ক্ষমতায় আছি, অর্থাৎ জাতীয়তাবাদী দলের সরকার, তারাও তো জনগণের সামগ্রিক স্বার্থকে রেখেই আমি মনে করি ভারতের সাথে একটা সম্পর্ক হওয়া উচিত।
কারণ আপনি দেখবেন আমাদের সামনে কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জের জায়গা আছে, কারণ এই বছরই আমাদের গঙ্গা চুক্তির মেয়াদ শেষ। 12 ডিসেম্বর। সুতরাং এটাকে কিন্তু আপনার নবায়ন করতে হবে। তো নবায়ন করতে যদি আপনার একটা বাই রিলেশন সম্পর্ক না থাকে, তাহলে আপনি কি কার সাথে আলোচনা করবেন? তো আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী যেটা আমরাও দেখতেছি পত্রপত্রিকায় যে দ্বিপাক্ষিক যেই সফরটা হওয়ার কথা, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে এটা হওয়া উচিত। এবং এর মাধ্যমেই বাংলাদেশের যে আমাদের অমীমাংসিত যে সমস্যাগুলি আছে, সেই সমস্যাগুলি কিভাবে সমাধান করা যায়, আমার মনে হয় উচ্চ শীর্ষ নেতারা যদি বসে, আমার মনে হয় অনেকটা সংকট কেটে যেতে পারে। মঞ্জুর ইসলাম। দুই দেশের মধ্যে সম্পর্কের বিষয়টা হলো যে আমরা প্রতিবেশী পরিবর্তন করতে পারবো না, প্রতিবেশীকে রেখেই আমাদের কাজ করতে হবে। এখন এই যে সম্মানজনক অবস্থা, বাংলাদেশের সম্মানজনক অবস্থাটার মধ্যে আগায় যেতে হবে। বাংলাদেশে এই প্রথম, বাংলাদেশের 56 বছরে এই যে স্টেটমেন্টটা করা হয়েছে, শেখ হাসিনার সংবাদ সম্মেলনের পরে যে স্টেটমেন্টটা করা হয়েছে, এরকম চোখের দিকে তাকায়া এরকম স্পষ্ট করে কোনো স্টেটমেন্ট এর আগে কখনো হয় নাই। এরপরেই কিন্তু ভারতের একটু টনক নড়ল যে তবে বাংলাদেশ শক্ত অবস্থানে আছে। এখন ব্রিক্সে যাওয়া না যাওয়ার বিষয়টা হলো অন্যরকম। ব্রিক্স হলো আমাদের শুধু তো ইন্ডিয়ার সাথে সম্পর্ক না, ওইখানে অন্য রাষ্ট্রপ্রধানগুলোও আসবেন, তাদের সাথেও আমাদের সম্পর্কের একটা প্রয়োজন আছে। আর বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সম্পর্ক আমরা যতটা না ক্ষতিগ্রস্ত, তার চেয়ে ইন্ডিয়া বেশি ক্ষতিগ্রস্ত। সেই ক্ষতিগ্রস্তটা কিভাবে? আমাদের এখানে যখন ভিসা বন্ধ হয়ে গেল, তখন ইন্ডিয়ার বাজার, কলকাতার বাজার বলেন আর চিকিৎসার বাজার বলেন, এটা কিন্তু ধস নেমে গেছে, তারা নিজেরা ক্ষতিগ্রস্ত। আমরা ক্ষতিগ্রস্ত কিভাবে হলাম? যে ভারত গত 16 বছর বাংলাদেশের সাথে কোনো সম্পর্ক করে নাই, ব্যক্তি দলের সাথে সম্পর্ক করেছে, এবং সেই সম্পর্কের প্রতিদান হিসাবে তারা কিন্তু তাদের লোকটাকে তাদের কাছে নিয়ে গেছে। বন্ধুত্বের বিনিময়ে হোক, সম্পর্কের বিনিময়ে হোক, তারা তাদের বিশ্বস্ত জায়গাটা কিন্তু রেখেছে, যে তাদের লোকটাকে তারা নিয়ে গেছে। এখন ভারত যেহেতু ব্যক্তির সাথে সম্পর্ক করেছে, দলের সাথে সম্পর্ক করেছে, দেশের সাথে সম্পর্ক করে নাই, সেই কারণে কিন্তু দীনেশবাবু এসে বললেন যে আমরা নতুনভাবে শুরু করতে চাই। দীনেশবাবু, ভারতের এই জায়গায় আরেকটা বিষয় আছে, আপনি দেখেন যে বাংলাদেশে গত এই 25-26 মাসে, বা আমরা যদি ইন্টিরিয়াম গভর্নমেন্ট থেকে শুরু করে এই পর্যন্ত দেখি, ইন্টিরিয়াম গভর্নমেন্টের আগে যে অভ্যুত্থান হয়েছে, ছাত্র জনতার অভ্যুত্থান, এইটা কিন্তু পুরোটাই হয়েছে আওয়ামী লীগ এবং ভারতের বিরুদ্ধে, অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টের কারণে। বাংলাদেশের এই 56-55 বছরে অ্যান্টি ইন্ডিয়ানস যে ফোর্স, এই সময়ের মতো এত কিছু হয় নাই। তো এটা তো ভারত বুঝতে পারছে, তাদের লস হয়েছে এই জায়গাটায়। বাংলাদেশে এরকম অ্যান্টি ইন্ডিয়ান ফোর্স তাদের লস, এবং সেটা কেন হয়েছে? কারণ এইখানে তারা যে সমস্ত ডিপ্লোম্যাটদের, অত্যন্ত চৌকুশ ডিপ্লোম্যাট কিন্তু এখানে ছিল, তারা ব্যর্থ হয়েছে বাংলাদেশের সাথে এই অ্যান্টি ইন্ডিয়ান ফোর্স যাতে ডেভেলপ করতে না পারে বা উত্থান হতে না পারে, সেই জায়গাটায় তারা ব্যর্থ হয়েছে। সেই কারণে কিন্তু দীনেশবাবু একজন পলিটিশিয়ান, তিনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। হ্যাঁ, কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, সিনিয়র মিনিস্টার ছিলেন। এখন ইন্ডিয়ার পলিসিটা কি? ইন্ডিয়ার পলিসিটি হলো কূটনীতি এবং রাজনীতি, দুইটা উনি দুইটা ইন্ডিয়া দীনেশবাবুকে দিয়ে করেন। দীনেশবাবু যখন একজন পলিটিশিয়ানের সাথে কথা বলেন, তখন কিন্তু তিনি পলিটিশিয়ান হয়ে যান। যেমন প্রধানমন্ত্রীর সাথে যখন তিনি কথা বলেছেন, তিনি যে হাত ধরাটা, হ্যান্ডশেকটা মনে হয়েছে যে কত দিনের পরিচিত, কত দিনের বন্ধুত্ব আমাদের। এই যে অ্যাপ্রোচ, এই অ্যাপ্রোচটাও কিন্তু একটা মেসেজ। আবার দীনেশবাবু এইখান থেকে গিয়ে যখন তার প্রধানমন্ত্রীর সাথে কথা বলেন, তার প্রধানমন্ত্রীর সাথে যখন দেখা করেন, সেই ছবি কিন্তু আমরা ছাপিয়েছি। একজন রাষ্ট্রদূত বা একটা হাই কমিশনার তার প্রধানমন্ত্রীর সাথে দেখা করবে, দেখা করার পরে সেই ছবি ছাপা হবে, এটা আমি কখনো দেখি নাই। যে এখন আমার বাংলাদেশের ধরেন ইন্ডিয়ান হাই কমিশনার বাংলাদেশে আসলো, তারেক রহমানের সাথে দেখা করলো মাননীয় প্রধানমন্ত্রীর সাথে, সেই ছবি তো ইন্ডিয়াতে ছাপবে, এটা বাংলাদেশে ছাপবে, এটা আমরা চিন্তা করি নাই। কিন্তু এখন দেখা গেল যে দীনেশবাবুর ছবি মোদিবাবুর সাথে ছাপা হয়েছে, তার মানে গুরুত্ব আছে এটা। এখন দীনেশবাবুকে দিয়ে ইন্ডিয়া রাজনীতি এবং কূটনীতি দুইটাই করতে চায়, এবং তাকে তো মন্ত্রীর মর্যাদা দেওয়া হয়েছে। এখন আমার বাংলাদেশের কাজটা হলো, আমাকে আমার রাজনীতিটা করতে হবে। ভারতের রাজনীতি আমার এখানে করলে হবে না, বাংলাদেশের রাজনীতিটা করতে হবে। বাংলাদেশের রাজনীতি কি? আমার সভরেন্টির রাজনীতি করতে হবে। আমার এই দেশের আমার যে চাওয়া পাওয়া, আমি তো তার কাছ থেকে কোনো
কৃপা নিচ্ছি না, আমার ন্যায্য হিস্সা, পানি থেকে শুরু করে আমার সকল অমীমাংসিত যে ইস্যু, এই ইস্যু আমি কতদিন বলবো যে আমার এগুলো অমীমাংসিত? একটা দেশের বয়স 56 বছর, তারপরে প্রতিবেশীর সাথে আমার এই অমীমাংসিত বলেই যাচ্ছি। মীমাংসা হবে না কেন? জিয়াউর রহমান প্রথম অনেকগুলো উদ্যোগ নিয়েছিলেন যে বিষয়গুলোর মীমাংসা হয়েছিল। এখন আমার 12ই ডিসেম্বর একটা কিন্তু সেটার জন্য তো উদ্যোগ লাগবে। ইভেন আপনি আপনার ঘরের সমস্যার সমাধান করতে হলে তো কথা বলতে হবে, কথা না বলে তো আপনি না, এই জায়গাটায় সমস্যার সমাধান হবে আমি না। মনে করি বাংলাদেশের আর সমস্যা জিয়ে রাখতে না, আমরা সমাধান করলাম না, কথা বললাম না, আমার আত্মমর্যাদা দেখালাম, আপনার তো লাভ হবে না। আমি মনে করি বাংলাদেশের প্রধানমন্ত্রী তার অবস্থান থেকে ভারতের সাথে সকল অমীমাংসিত বিষয় আলোচনার মধ্যে নিয়ে আসা দরকার। একটা টেবিলে না বসলে, কথা না বললে আমার কি চাওয়া, আমি কি চাই, আমি জানি না যদি এরকম একটা ধারণা, আমি যদি বলি যে কথা হচ্ছে এই মাসে তিনি যাবেন প্রধানমন্ত্রী, দ্বিপক্ষীয় সফরে যাবেন, যাওয়া উচিত, কথা বলা উচিত খোলামেলা, এবং সেটাকে এগিয়ে নেবার যদি সুযোগ থাকে, তিনি যদি ব্রিক্স সম্মেলনে যান, সেখানেও যদি নিশ্চয়ই দুই সরকার প্রধানের মধ্যে বৈঠক হবে, সেটার একটা ফলো আপ হিসেবে স্বল্প মেয়াদে সেটাও একটা হতে পারে। ব্রিক্সে গেলে তো আপনার সাইড মিটিং হতেই পারে, হবেই। আমি সেটাই হবেই, আমি বলছি যে এই সুযোগগুলো তো সুযোগ না, আমি বলছি যে এগুলো কাজে লাগানো দরকার। এটা সুযোগও কিন্তু, কারণ ব্রিক্সে গেলে আমার সাইটে মিটিং, ঠিক আছে, আমরা মর্যাদার পৃষ্ঠে তুলছি, আমরা দ্বিপক্ষীয় সফরটা আগে হলো, তারপরে আবার সাইড মিটিং হলো। এটা হয়তো আমার জাতিসংঘে যখন যায় তখন আমার আবার আরেকটা সুযোগ থাকবে সেপ্টেম্বরে। অনেক রকমের প্রতিবেশীর সাথে আমার যদি মিয়ানমারের সাথে সম্পর্ক থাকে, আমার যদি নেপালের সাথে সম্পর্ক থাকে, আমার যদি আরো আমার প্রতিবেশী অন্য যারা, আমি যদি চায়নার সাথে সম্পর্কে থাকতে পারি। এখন ভারতের সাথে এখনকার যে জিও পলিটিক্সের যেটা হলো, যে এখন বাংলাদেশ চায়নার দিকে যাবে না ভারতের দিকে থাকবে নাকি, কিন্তু একটা তো মাথায় রাখতে হবে, ফরগেট অ্যাবাউট জিও পলিটিক্স, ভারসাম্য, সে তো যেটা উনি বললেন যে প্রতিবেশী এবং আমার পুরোটা জুড়ে, এবং তার এখানে অনেক রকমের ফুটপ্রিন্ট আছে। আমার 4 ভাগের 3 ভাগ হলো তার সাথে, আমার স্বার্থ তার সঙ্গে জড়িয়ে, তার স্বার্থ আমার সঙ্গে জড়িয়ে, সমস্যার সমাধান। হ্যাঁ, তো সেই কারণেই বললাম যে প্রতিবেশী তো আমি পরিবর্তন করতে পারবো না। প্রতিবেশীকে প্রতিবেশীর জায়গায় রেখে আমার স্বার্থটা আদায় করতে হবে। স্বার্থ আদায়ের জন্য আমার প্রতিবেশীর সাথে বসতে হবে, প্রতিবেশীর সাথে বার্গেনিং করতে হবে, যে আমার কাছে তুমি এই পাও, তোমার কাছে আমি এই পাও, আমারটা আমাকে দাও, তোমারটা আমি তোমাকে দিয়ে দিচ্ছি। এই লেনদেনটা হইতে হবে। এখন ধরেন আমরা যতই এন্টি ইন্ডিয়ান অবস্থার মধ্যে যাই, আমি যদি একদম নির্মোহভাবে বাস্তবতার কথা বলি, আমার কাঁচা মরিচ দরকার হইলেও তো আমার ইন্ডিয়া থেকে আনতে হয়। তো সেই জায়গাটায় আমি যদি এই রাস্তাটা বন্ধ করে দেই, প্রতিবেশীর এই রাস্তাটা যদি বন্ধ করে দেই, তখন আমার তো বড় জায়গাটাই বন্ধ হয়ে গেল। অর্থনৈতিকভাবে তার প্রতিও আমি নির্ভরশীল, সেও আমার প্রতি নির্ভরশীল। এখন আমি আমার রাজনীতিটা কিভাবে করব, আমার স্বার্থটা কীভাবে আদায় করব, আমি আমার পররাষ্ট্রনীতি অথবা পররাষ্ট্র সম্পর্ক কিভাবে সম্পর্ক রাখব, অর্থনৈতিক এবং আমার অন্যান্য যে সম্পর্ক সেটা কিভাবে রক্ষা করব, দুই দেশের মানুষের মধ্যেও কিন্তু, বিশেষ করে আমরা যদি এইটা চিন্তা করি যে আমার কলকাতা, পশ্চিমবঙ্গের মানুষ আর আমার এই বঙ্গের মানুষ, আমাদের মধ্যে তো সংস্কৃতি, কৃষ্টি অনেক কিছুতেই আমরা, ভাষা অনেক কিছুতেই কিন্তু আমরা কিন্তু একে অন্যের প্রতি নির্ভর। ইভেন ধর্মের কথাও বলি, ভারতে আমাদের চাইতে তো জনসংখ্যা 30 কোটি মুসলমান ভারতে। তো এই যে আমাদের কয়েকদিন আগেও আমরা যে পশ্চিমের যন্ত্রণার মধ্যে আছি, এই পশ্চিমটাই বা হবে কেন, সেটা আলোচনা করে মীমাংসা হতে হবে। আজকে যখন আমরা কথা বলছি, এর মধ্য দিয়ে সরকারের 6 মাস শেষ হচ্ছে। সো আগামীকাল থেকে 7ম মাস শুরু হবে। তো 6 মাস আসলে কেমন গেল, মানে বিএনপির জন্য কেমন গেল সেটাও আপনি বলতে পারেন, বাট আমি বুঝতে চাইব যে জনগণের জন্য আসলে না, আপনি এখানে দেখেন আমরা দুইটা ভাবে বিশ্লেষণ করতে পারি। একটা হলো আগে বাংলাদেশের মানুষ একটা ফ্যাসিস্ট শাসনের অধীনে ছিল, তার কথা বলার স্বাধীনতা ছিল না, মতামত প্রকাশের স্বাধীনতা ছিল না, একটা ভয়ের সংস্কৃতির মধ্যে তারা ছিল। আমি মনে করি সবচেয়ে এই 6 মাসে আমাদের বড় প্রাপ্তি এই জায়গা থেকে আমরা বেরিয়ে যেতে পেরেছি, যে আজকে আমাদের রাস্তায় নামলে এই অনুভূতিটা হয় না যে আমি গুম হয়ে যেতে পারি। আজকে রাস্তায় নামলে আমাকে হঠাৎ পুলিশ ধরে নিয়ে যাবে, এই আশঙ্কাটা আমার মাঝে নাই। সুতরাং আমি মনে করি এই ক্ষেত্রে বাংলাদেশের জন্য একটা বিরাট স্বস্তির ব্যাপার। হ্যাঁ, এখানে তো আমার চ্যালেঞ্জও কিন্তু সরকারের কাছে আছে, কারণ 15 বছরের একটা জঞ্জাল, সেখানে আপনি অর্থনৈতিক বলেন, সামাজিক বলেন, আইন শৃঙ্খলা বলেন, এই জায়গা থেকে আমাদের বেরিয়ে যেতেও একটা বিরাট চ্যালেঞ্জের ব্যাপার ছিল। সেখান থেকে আমি মনে করি সরকার মোটামুটি সাফল্য, যদি পুরোপুরি দাবি না করতে পারলো,
একটা অগ্রসর হচ্ছে। যেমন এখন আপনার এখন এই যেটা আমাদের ওই যে মব কালচার ছিল, সেই জায়গা থেকে আমরা বেরিয়ে আসছি, মোটামুটি বলা চলে যে আমরা বেরিয়ে আসছি। আজকে দেখেন সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটা কন্ট্রোলে নিয়ন্ত্রণে নিয়েছে। অর্থনীতির চাকাগুলি সচল করার জন্য যেই যে স্টেপগুলি নেওয়া দরকার সেইগুলি নিচ্ছে। তারপর সবচেয়ে বড় ব্যাপার যে বাংলাদেশের পার্লামেন্ট কখনো আপনার কিন্তু অ্যাক্টিভ হয়নি, বয়কট বিরোধিতা এরা। কিন্তু এই 6 মাসে 2টা অধিবেশন আমরা দেখেছি না পার্লামেন্ট কার্যকরী, এবং বাংলাদেশের মানুষের একটা আগ্রহ পার্লামেন্টের দিকে বাড়ছে। যদি পার্লামেন্টকে আমরা সকল আলোচনার কেন্দ্রবিন্দু আমরা করতে পারি, তাহলে আমার মনে হয় আমাদের যে টার্গেটগুলি আগামী দিনে আছে যে আমরা এইগুলো অর্জন করতে হবে আমাদের একটা স্বাবলম্বী রাষ্ট্র হিসাবে, তাহলে আমার মনে হয় সেগুলি অর্জন করা আমাদের পক্ষে সম্ভব। আর বিশেষ করে সবচেয়ে বড় বিষয় হলো যে বাংলাদেশের মানুষ মনে করে, আমি যেটা দেখেছি, প্রাইম মিনিস্টার মানে একটা আলাদা একটা সত্তা, মানে এইরকম মানুষের মধ্যে ছিল। কিন্তু তারেক রহমান এই একটা মেসেজ দিতে পেরেছে যে উনি এই জনগণেরই একজন লোক। তার চলাফেরা, স্টাইল, খাওয়া দাওয়া, কথাবার্তা সব কিছু মনে হয় যে পাবলিক মনে করে যে তাদেরই একজন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এইটা মনে হয় আমাদের সবচেয়ে বেশি একটা স্বস্তির বিষয়। মঞ্জুর ইসলাম, 6 মাসে আমরা, যেটা আমি আগেও বলছি, 6 মাসে আমরা কিছুই দিতে পারবো না। আমরা 180 দিনের যে কর্মসূচি যেটা ছিল, মানুষ কিন্তু কালকের পর থেকে বলতে শুরু করবে 180 দিন পার হয়ে গেল। এই 6 মাসের মধ্যে কিন্তু আমাদের সরকারের সংকট কিন্তু সরকারকে ছাড়ে নাই। সরকার যখন দায়িত্ব নেওয়ার পরেই কিন্তু তেলের সংকট, তারপরে আইন শৃঙ্খলার একটা বড় সংকট, এখন আবার নতুন করে একটা সংকটের দিকে যাচ্ছি আমরা। বিভিন্ন জায়গায় বড় বড় বোমা পাওয়া যাচ্ছে। দেশকে একটা অশান্তির মধ্যে তৈরি করার জন্য অন্যরকম একটা উগ্রপন্থীর এখানে উত্থানের একটা পর্যায়ে কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় বড় বড় বোমা পাওয়া যাচ্ছে। বাট এটার কথা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময় অনেকে বলেছেন, আমি বিশেষভাবে আমি নিজে অনেকবার বলেছি, কিন্তু তখন এটা বলতে গিয়ে দেখা গেছে যে পাল্টা আক্রমণের শিকার হতে হয়েছে, যে না এগুলো এটা গালগল্প, কিন্তু বাস্তবে তো বোঝা যাচ্ছে যে আসলে এখন ধরেন আমাদের এখানকার এই জায়গাটাকে উগ্রপন্থীদের বা ইসলামের নামে সন্ত্রাসী একটা গ্রুপ তৈরি করার জন্য অনেকেই তো আছে, অনেক স্টেক হোল্ডার আছে। এখন যারা ধরেন আগে বোমা বানাতো, বিভিন্ন কারণে বোমা বানাতো, এজেন্সিও বোমা বানাতো, সাধারণ মানুষও বোমা বানাতো, রাজনৈতিক দলও বোমা বানাতো। এখন এরা না হয় বন্ধ হলো, কিন্তু আমার বাইরের যারা আছে তারা তো বোমা বানানো বন্ধ করে নাই। আমার জায়গাটা তারা উর্বর মনে করেছে। এইটা কিন্তু এখন একটা চ্যালেঞ্জের মধ্যে যাবে। আর 6 মাসের সংকটের মধ্যে এখন অর্থনীতি আর হলো আইন শৃঙ্খলা, এই দুইটা জায়গায় যদি সরকার দ্রুত উন্নয়ন করতে না পারে, এই 6 মাসের রেস ধরে আগামী ডিসেম্বর পর্যন্ত সময়টা খুব সংকটে যাবে। যদিও এখন পর্যন্ত অ্যানাউন্স আছে যে ডিসেম্বরে শেখ হাসিনা আসবেন, আসুক বা না আসুক সেটা ভিন্ন বিষয়, কিন্তু আসবেন, আসলে তো বাংলাদেশ চায় যে তিনি আসুক বা না আসুক সেটা ভিন্ন বিষয়। উনি যদি আসেন, আইনি লড়াই মোকাবেলা করবেন, জেলে যাবেন, আইনি যাতে মোকাবেলা করবেন। কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে যারা ভেগে গেছেন বা বিদেশে আছেন তারা তো আরামে আছেন, কিন্তু এইখানে যারা আছেন তারা কিন্তু মনে করতেছে যে আরে আমাদের সময় আসতেছে। এই যে আমাদের সময় আসতেছে, এইটাও কিন্তু তাদের মধ্যে একটা স্পিরিট, এই স্পিরিটও কিন্তু এখন সামনের সময়টার মধ্যে মোকাবেলা করতে হবে। তো এখন 6 মাসের পরে মোশাররফ যেটা বলছে, হ্যাঁ স্বস্তি আছে। দ্রব্যমূল্য যেভাবে একটা বাজেটের পরে একটা দ্রব্যমূল্য যেভাবে বাড়ে, এইবারই 56 বছর বয়সে বাড়েনি, কিন্তু ইনফ্লেশনটা কিন্তু গত 3 মাস 4 মাস ধরে এখন পর্যন্ত উপরের দিকে, বেশ উপরে। হ্যাঁ, এখন এই যে ধরেন আমাদের এখন সরকারি কর্মকর্তাদের নতুন একটা পে স্কেল দেওয়া হবে। নতুন একটা পে স্কেল যদি দেয়, সরকারের একজন মন্ত্রী বলছেন বেতন দেওয়াই কঠিন, আবার পে স্কেল দিবে। এখন বেতন দেওয়া কঠিন, আবার অর্থ মন্ত্রণালয় থেকে তেলের টাকা ছাড় দেওয়া হচ্ছে না, তেল যে কিনবো সেটাও বাস্তবতা আছে। এখন আমাদের নানা রকম সংকট আছে। এখন আমাদের কাপড় হলো 10 হাত, আমি 12 হাতের মধ্যে এটাকে ম্যানেজ করতে হবে। এখন এই ম্যানেজমেন্ট যত বেশি দক্ষ হবে, আমাদের 10 হাতে 12 হাতের কাজ তত বেশি ইফেক্টলি আমরা করতে পারবো। মোশাররফ হোসেন, আমরা শেষের দিকে যে 2 মিনিটে ক্লোজিং। না, আমরা মনে করি যে বাংলাদেশের যে কথাটি আপনার যেটা বাস্তব সেটাকে আমাদের স্বীকার করতে হবে। আমি আশা করব যে সরকার যেমন চেষ্টা করছে এই সংকটকে উত্তরণের জন্য, পাশাপাশি আমরা যারা নাগরিক জনগণ আমাদের কিন্তু একটা রেসপন্সিবিলিটি আছে, কারণ দেশটা কিন্তু আমাদের। একটা সংকট থেকে উত্তরণের পথে আমরা এগোচ্ছি।
সুতরাং সবাই যদি দায়িত্বশীল ভূমিকা আমরা পালন করি, তা আমার মনে হয় আমরা অতীতে বহু ক্রাইসিস মোকাবেলা করেছি। এই যেমন গণতন্ত্র রক্ষার জন্য আমরা কত রক্ত দিয়েছি এই 2024-এ। তো সুতরাং আমার মানে জয়লাভ করার আমাদের কিন্তু বহু অভিজ্ঞতা আছে, রেকর্ড আমাদের আছে। আমি মনে করি এই সংকট ইনশাল্লাহ আমরা সবাই যদি ঐক্যবদ্ধ থাকি এবং দেশের প্রতি যদি আমাদের দায়বদ্ধতা আমরা প্রমাণ করতে পারি, ইনশাল্লাহ এই সংকট থেকে উত্তরণ ঘটবেই। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার মঞ্জুর ইসলাম এবং মিস্টার এবি মোশাররফ হোসেন, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, আমরা আলোচনা শুরু করেছিলাম ক্ষমতাসীন দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শীর্ষ যে কমিটি, সেখানে 4 জন নতুন সদস্য যুক্ত হয়েছেন, সেটিকে কেন্দ্র করে নিঃসন্দেহে এটি এই দলকে শক্তিশালী করবে এবং এখনও আরও অনেক শূন্য পদ আছে, সেই পদগুলো যদি পূরণ হয়, দল যদি শক্তিশালী, দল যদি গণতান্ত্রিক ঘটে, সেটা শেষ বিচারে দেশের জন্য কল্যাণকর। এবং যেহেতু তারা ক্ষমতায় আছেন, আমরা চাইব রাষ্ট্র, সরকার, রাজনৈতিক দল আলাদা আলাদাভাবে থাকুক, কিন্তু তাদের মধ্যে একটা সম্পর্ক থাকতে হবে। এবং একটা রাজনৈতিক সরকার রাজনীতি ছাড়া চলতে পারে না, তার দল ছাড়া চলতে পারে না। এবং দল যদি শক্তিশালী না থাকে, কোনো সরকার যদি শুধুমাত্র প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর নির্ভর করে চলতে চায়, তাহলে তার পরিণতি কী হয় সেটা 2024 একটা বড় উদাহরণ। যেভাবে বলুন না কেন, হয়তো কিছু পেটোয়া বাহিনী ওই সময়কার ক্ষমতাসীন দল ব্যবহার করেছে, কিন্তু দল কিন্তু আসলে ধীরে ধীরে নিঃশেষিত হয়েছে। কেননা সরকার চলেছে, সরকার প্রধান দেশ চালিয়েছেন, প্রশাসনিক কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ বিভিন্ন বাহিনীর কর্তা ব্যক্তিদের দিয়ে। দলের স্ট্যান্ডিং কমিটির সদস্যপদ পূরণ হচ্ছে, কিন্তু আমরা লক্ষ্য করছি যে এখন পর্যন্ত জাতীয় সংসদের বিভিন্ন মন্ত্রণালয় সংক্রান্ত অধিকাংশ সংসদীয় কমিটি গঠন করা হয়নি। এই দুর্বলতা বিএনপি আগেও দেখেছে, কিন্তু সংসদীয় রাজনীতিতে, সংসদীয় কার্যক্রমের সংসদীয় স্থায়ী কমিটিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আশা করব যে দ্রুততার সঙ্গে তারা এই কমিটিগুলো করবেন এবং কমিটিকে ইফেক্টিভলি রান করতে দিতে হবে। অনেক সময় দেখা যায় যে সংসদীয় স্থায়ী কমিটি আসলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, মন্ত্রী, সচিবদেরকে চ্যালেঞ্জ করেন, তাদেরকে মিটিংয়ে ডেকে আনেন। কিন্তু একটা প্রবণতা আমরা অতীতে দেখেছি যে সংসদীয় স্থায়ী কমিটিতে যারা থাকে তারা মন্ত্রণালয়ের সঙ্গে প্রায় একীভূত হয়ে যান, হয়ে গিয়ে আসলে বিদেশে ট্রিপ বা এটা নানান সুবিধা নেবার চেষ্টা করেন। কিন্তু সংসদীয় কমিটির কার্যক্রম কিন্তু একেবারেই ডিফারেন্ট। আমরা 15ই অগাস্ট নিয়ে কথা বলছিলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের দিবস, এবং ইতিহাসে যার যেটা জায়গা সেটা কিন্তু তাকে দেওয়া উচিত। তার ভালো দিকও আলোচনা করা উচিত, তার দুর্বলতা, তার অন্যায় বা যে কোনো খারাপ দিক কিন্তু আলোচনা উচিত। কিন্তু আপনি সময় বুঝে কোনো বিষয়কে অনেক বড় করে তুলবেন, আবার সময় বুঝে উচ্চারণই করবেন না, এটা কোনো ভালো গণমাধ্যমের কাজ হতে পারে না, এটা সুস্থ রাজনীতির ধারণা। এবং আমাদেরকে কোথাও না কোথাও থেকে আসলে পরিবর্তনটা আনতে হবে। বিদ্যুৎ জ্বালানি এই সংকটটা তীব্র থেকে তীব্রতর হচ্ছে, কিন্তু আমরা আশা করব যে প্যানিক তৈরি না করে এর দ্রুততম সমাধান কি হতে পারে, স্বল্পমেয়াদে, মধ্যমেয়াদে, দীর্ঘমেয়াদে, এই বিষয়ে সরকারকে আরও তৎপর হওয়া দরকার। অনেকের মধ্যে একটা প্রবণতা আছে যে সব কিছু এটা রাষ্ট্রের মানে জাতীয়ভাবে করতে হবে। নিঃসন্দেহে রেগুলেটরি বিধিবিধান থাকা উচিত, কিন্তু প্রাইভেট সেক্টরকে ইনভলভ করা ছাড়া এই সমস্যার সমাধান কতখানি করা যাবে, এই ক্ষেত্রে একটু উদারতা হবে। কেউ কেউ বহির্বিশ্বের উদাহরণ দেন যে সব দেশে এটা কন্ট্রোল করে, এই তথ্যও ঠিক নয়। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র জ্বালানি খাত 80% হচ্ছে প্রাইভেট সেক্টরে। অবশ্যই তাদের যে রুলস রেগুলেশন বা সরকারের নিয়ন্ত্রণ সেটা সেখানে আছে। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। নিঃসন্দেহে ভয় সংস্কৃতি থেকে বাংলাদেশ বেরোবার চেষ্টা করছে 6 মাসে, যেটা আমরা দেখলাম। কিন্তু একই সঙ্গে মানুষ আসলে এখন ফলাফল দেখতে চাইবে, এবং আমরা আশা করব যে এখানে গভর্নেন্স, স্বচ্ছতা, জবাবদিহিতার জায়গাগুলো নিশ্চিত করতে হবে। দেশ শুধু দেশের ভেতরের মধ্যে যা আছে সেটা দিয়ে চলে না, বাইরের দুনিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক কি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিবেশী ভারতকে ঘিরে নানা রকমের সম্পর্কের টানাপোড়েন আছে, কেউ প্রবলভাবে ভারত ঘেঁষা, কেউ প্রবলভাবে ভারত বিরোধী। এইভাবে দেখলে আসলে চলবে না, এবং সেই বিবেচনা থেকে ভারত যেহেতু বৃহত্তর প্রতিবেশী, তার সঙ্গে আমার অমীমাংসিত বহু বিষয় আছে, এবং সেটা আসলে কথা বলে সমাধান করতে হবে। এবং ভারত যেহেতু বাংলাদেশের প্রধানমন্ত্রীকে তিনি নির্বাচিত হবার সঙ্গে সঙ্গে আমন্ত্রণ জানিয়েছে, কথা হচ্ছে এই মাসে তিনি যাবেন, যেতে পারেন। অনেকেই মনে করেন, আমার অতিথিরাও মনে করেন যে এই যাওয়াটা উচিত, এবং গিয়ে দরকার হলে ভারতীয় প্রধানমন্ত্রীকে বাংলাদেশে নিয়ে আসা উচিত। এবং এমনকি
এই পরের মাসে যে ব্রিক্স সম্মেলন আছে সেখানেও প্রধানমন্ত্রী যেতে পারেন এবং যত ঘন ঘন কথাবার্তা হবে আপনার যে সম্পর্কের যে টানাপোড়েন আছে সেটা দূর হবে এবং সমস্যাগুলো সমাধান করা সহজতর হবে। এনগেজমেন্ট ছাড়া আসলে সমস্যার সমাধান করা সহজ নয়। আর ডিনায়ালের যে সংস্কৃতি আমরা অতীতে দেখেছি সেখান থেকে বেরিয়ে এসে যে বাংলাদেশে যে উগ্রপন্থার উত্থান, আগের সরকার এক সময় রাজনৈতিক কারণে সেটা ব্যবহার করেছে, অন্তর্বর্তীকালীন সরকার এটা আমলেই নেয়নি বরং একটা পরিবেশ তৈরি করেছে এবং সেটার এখন প্রকাশটা দেখা যাচ্ছে। এই বিষয়ে সরকারকে অনেক বেশি সজাগ সতর্ক থাকতে হবে এবং মাথায় রাখতে হবে যে বিদ্যুতের সমস্যার মতো এই সমস্যাও কিন্তু তার অতীতে ছিল, নানা ষড়যন্ত্র তাকে মোকাবেলা করতে হয়েছে এবং এবারও এটা করতে হবে এবং সেটা মোকাবেলা অনেক সহজতর হবে না। কাজেই দেশের ভেতরে এবং বাইরে যে ষড়যন্ত্রগুলো আছে সেগুলো মোকাবেলা করা এবং এই উগ্রপন্থার উত্থানকে যে কোনোভাবে রহিত করা দরকার। রহিত না করলে সরকারের জন্য বড় বিপদও হতে পারে। দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার সবার জন্য শুভকামনা।